Welcome to Expedition. Please like, comment, and subscribe, and press the bell icon for quick notifications. Thank you. ওয়েলকাম টু এক্সপিডিশন। আমি রূপম। চলো আজকে আমরা 2019 সালের যে উচ্চ মাধ্যমিকের ফিজিক্সের কোয়েশ্চেন পেপারটা আছে সেটা পার্ট 1টা মানে সেকশন 1-এর যে এমসিকিউ পার্টটা সেটা আমরা সলভ করব। তো চলো দেখো প্রথম কোয়েশ্চেনটা কি আছে 2019-এর এইচএসের ফিজিক্সের ফার্স্ট কোয়েশ্চেন। 1 নম্বর প্রশ্নে কি বলা আছে, ইফ দ্য V1 ইনক্রিজেস ফ্রম 2 ভোল্ট টু 6 ভোল্ট, V1টাকে ইনক্রিজ করে আমি 2 ভোল্ট থেকে যদি বাড়িয়ে 6 ভোল্ট করে দিই, তাহলে একটা সার্কিট আছে এরকম, ঠিক আছে, এটা একটা ডায়োড আছে। ডায়োডের এই দিক যে দিকটা মুখটা কাটা থাকে সেটাকে বলে এনের দিক, আর যে দিকটা উল্টো দিকটাকে বলে পি দিক, বা এটা হলো এন, এটা হচ্ছে পি। এখানে যে এটা 3 ভোল্ট, পজিটিভ 3 ভোল্ট আছে, ঠিক আছে। এখানে পজিটিভ 3 ভোল্ট আছে আর এখানে হচ্ছে V1 আছে। এই V1টা আমি চেঞ্জ করতে বলেছে 2 ভোল্ট থেকে 6 ভোল্ট। তো ভোল্টেজ যদি আমি এখানে 2 ভোল্ট রাখি, তো লেটস সে প্রথমে আমি এর ভোল্টেজটাকে 2 ভোল্ট নিয়েছি, তাহলে 2 ভোল্ট যদি এখানে রাখি, এটা +2 ভোল্ট, এখানে +3 ভোল্ট। তো ডায়োডকে কাজ করার জন্য সবসময় কী করতে হবে, এন টাইপে নেগেটিভ এবং পি টাইপে পজিটিভ দিতে হবে। মানে পি টাইপে পজিটিভ মানে হচ্ছে হায়ার পোটেনশিয়াল, এন টাইপে লোয়ার পোটেনশিয়াল। এক্ষেত্রে এন টাইপে দেখো 3 ভোল্ট পড়ছে আর পি টাইপে 2 ভোল্ট, তার মানে এদিকে হায়ার পোটেনশিয়াল হয়ে গেছে, এনের দিকে 3 আর পি এর দিকে 2, তার মানে এন বেশি পেয়ে গেছে। কিন্তু এরকম রাখলে ডায়োড কাজ করবে না। ডায়োডকে কাজ করার জন্য এনের দিকে লো ভোল্টেজ রাখতে হবে আর পি এর দিকে হাই ভোল্টেজ রাখতে হবে। তার ফলে এখান থেকে যে কারেন্টটা যাবে, ধরো এটা হলে I1 কারেন্ট, এটা অবশ্যই 0 হবে, এখান থেকে কোনো কারেন্ট পাসই করবে না 2 ভোল্টের জন্য। তার মানে I1 কারেন্ট যেটা 2 ভোল্ট যদি আমি এখানে দিই, তাহলে I1টা 0। এবার লেটসে 2 ভোল্টটাকে না দিয়ে আমি 6 ভোল্টটাকে এবার চুজ করেছি এখানটা। তাহলে 6 ভোল্ট যেই দেবো, তাহলে এদিকে হাই পোটেনশিয়াল, এদিকে লো পোটেনশিয়াল, তাহলে কারেন্ট এদিক থেকে এদিকে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে কারেন্ট ফ্লো হতে শুরু করবে। এখানে +6 ভোল্ট থেকে 3 ভোল্টের দিকে কারেন্ট ফ্লো হতে শুরু করলে লেটস সে I2 কারেন্ট ফ্লো হবে। তাহলে আমরা জানি কি V ইকুয়ালস টু I, V মানে হচ্ছে ভোল্টেজের ডিফারেন্স। ভোল্টেজের ডিফারেন্স কত এখানে, এখানে ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে 6 ভোল্ট মাইনাস 3 ভোল্ট ইকুয়ালস টু I2 ইন্টু রেজিস্ট্যান্স আর। এখানে রেজিস্ট্যান্স কত বলা আছে, ছবিতে দেখো 150 ওহম রেজিস্ট্যান্স বলা আছে। তাহলে এটা হচ্ছে 6 ভোল্ট মাইনাস 3 ভোল্ট ইকুয়ালস টু 3, I2 হচ্ছে জানি না, আর আর হচ্ছে 150 ওহম। তাহলে I2 হয়ে গেল 3/150, দ্যাট ইজ 1/50, মানে হচ্ছে 1/50 মানে হচ্ছে 0.02 অ্যাম্পিয়ার। তাহলে I2 হয়ে গেল এই অ্যাম্পিয়ার। তাহলে আগে কারেন্ট কত ছিল, 2 ভোল্ট থেকে 6 ভোল্টের জন্য কারেন্টের চেঞ্জ কত হবে, কারেন্টের চেঞ্জ হবে I2 মাইনাস আগে কারেন্ট ছিল I1, তার মানে I2 এখন হচ্ছে 0.02 অ্যাম্পিয়ার মাইনাস I1 ছিল 0। তাহলে এই দুটো বিয়োগ করলে এটাই হয় 0.02 অ্যাম্পিয়ার। আমাদের অপশানে দিয়েছে অ্যাম্পিয়ার দেয়নি, আমাদের অপশানে দিয়েছে মিলি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার আর মিলি অ্যাম্পিয়ারের মধ্যে রিলেশন কি, 1 অ্যাম্পিয়ার ইকুয়ালস টু 10³ মিলি অ্যাম্পিয়ার। তার মানে এটা এত অ্যাম্পিয়ারকে আমি 10³ দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা 10³ মানে 1000 দিয়ে গুণ করলে কত হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে অপশান এখানে কোনটা কারেক্ট হচ্ছে, অপশান বি কারেক্ট। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো তাহলে ইন্টেন্সিটি আর 9:16, 9:16 হচ্ছে তাদের ইন্টেন্সিটি, আমরা I1 আর I2 দিয়ে লিখেছি। ওয়েভ আছে যাদের ইন্টেন্সিটি হচ্ছে 9:16, ঠিক আছে। তারা কি করছে, তারা ইন্টারফেয়ার করছে, মানে ব্যতিচার করছে, আলোর ব্যতিচার আমরা পড়েছি, ব্যতিচার ঘটাচ্ছে। রেশিও অফ দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ইন্টেন্সিটি, এদের ম্যাক্সিমাম আর মিনিমাম ইন্টেন্সিটি রেশিও বার করতে বলেছে ইন দ্য ইন্টারফারেন্স প্যাটার্ন। এই ইন্টারফারেন্স প্যাটার্নের মধ্যে মানে ব্যতিচারের মধ্যে এদের ম্যাক্সিমাম আর মিনিমাম ইন্টেন্সিটি কত হবে সেটা রেশিও আমাকে বার করতে হবে। তাহলে এই অঙ্কটা খুবই ইজি। তো এই দুজনের ইন্টেন্সিটি বলে দেওয়া আছে 9:16, তাহলে এদের ম্যাক্সিমাম বা মিনিমাম কি হবে, আমরা হচ্ছে এ মানে এই যে ওয়েভটা আমরা ইউজ করছি বা লাইট ওয়েভটা ইউজ করছি তার অ্যাম্পলিটিউড বা তীব্রতার ম্যাক্সিমাম তার স্কোয়ার বা অ্যাম্পলিটিউডের মিনিমামের স্কোয়ার, এটার সঙ্গে সবসময় সমান হয় A1 প্লাস A2 তার স্কোয়ার বাই A1 মাইনাস A2 তার স্কোয়ার। এটা হচ্ছে A1 প্লাস A2 স্কোয়ার বাই A1 মাইনাস A2 স্কোয়ার। তো আমরা জানি উই নো I1 বাই I2 হচ্ছে 9:16, ঠিক আছে। এখান থেকে
I1 মানে হচ্ছে A1 স্কোয়ার আর I2 মানে হচ্ছে A2 স্কোয়ার, এটা হচ্ছে 9/16। এই রেশিওটার সাথে সমান হয়, এটা অ্যামপ্লিটিউডের রেশিও। তাহলে এ আমি এখানে লিখতে পারি যে A1/A2 পুরোটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 9/16। দ্যাট মিনস A1/A2 ইকুয়ালস টু রুট হয়ে গেল এদিকে, তাহলে 9/4, মানে 9টা রুট হয়ে গিয়ে 3 আর 16টা রুট হয়ে গিয়ে 4, 3/4। তাহলে আমি লিখতে পারি বা যোগ ভাগ উভয় পক্ষে যদি যোগ ভাগ করি তাহলে A1 + A2, A1 - A2 এদিকেও হয়ে যাবে 3 + 4/3 - 4 না, একটু ঘুরিয়ে লিখি তাহলে এটা হয়ে যাবে A1 + A2, এটা হয়ে যাবে A2 - A1, তাহলে এটা হয়ে যাবে 4 আর 3 7 আর এটাও হয়ে যাবে 4 - 3। এদিকেও ঘুরিয়ে দিয়েছি, এদিকেও ঘুরিয়ে দিলাম। তাহলে এই জিনিসটার এই ফর্মুলাটা হচ্ছে এইটা। এখানে A1 - A2 বা A2 - 1 যেটা বড় সেটাকে আমরা স্কোয়ার করলে আলটিমেটলি পজিটিভেই সবসময় আমরা ভ্যালু পাবো, নেগেটিভ ভ্যালু আমরা পাবো না। তাই জন্য এটা ডিপেন্ড করে না A1 - A2 না A2 - A1, সবসময় যেটা বড় তার থেকে ছোটোটা বাদ দেবো। তাহলে এখানেও যেহেতু এটা নেগেটিভ আসছিলো তাই জন্য আমরা উল্টে নিয়েছিলাম। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে দুদিকে যদি স্কোয়ার করে দিই তাহলে A1 + A2 স্কোয়ার বাই A2 - A1 স্কোয়ার, এটা হয়ে যাবে 7 স্কোয়ার 49 আর নিচে 1 স্কোয়ার মানে 1ই হয়। তার মানে এটাই হচ্ছে আমার ফর্মুলা ছিল। এই যে Imax/Imin এটাই তো বার করতে বলেছে, তাহলে Imax/Imin হচ্ছে Imax/Imin, এটাই তোমার বার করতে বলা হয়েছে এবং সেটা হচ্ছে 49/1, অর্থাৎ 49 ম্যাক্সিমাম আর 1 হচ্ছে মিনিমাম। তাহলে এটা দেখো কোন অপশানে আছে, এটা আমাদের কাছে এটা আছে অপশান এ, ঠিক আছে। এই যে 49:1। আচ্ছা, 3 নম্বর কোয়েশ্চেন আমাদের বলেছে স্ট্রেট কন্ডাক্টর অফ লেন্থ 0.5 মিটার ইজ প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড। একটা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর 4j 2i+4j এত টেসলা একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ইজ ক্যারিজ এ কারেন্ট 1 অ্যাম্পিয়ার, একটা 1 অ্যাম্পিয়ারের কারেন্ট এটা বয়ে নিয়ে চলছে অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস। এই 1 অ্যাম্পিয়ার কারেন্টটা কোন দিকে যাচ্ছে? পজিটিভ এক্স অ্যাক্সিস, মানে কোন দিকে? আই ক্যাপের দিকে, অ্যালং আই ক্যাপ। পজিটিভ এক্স অ্যাক্সিস মানে আই ক্যাপ। দ্য ম্যাগনিটিউড অ্যান্ড দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য কন্ডাক্টর, তাহলে কন্ডাক্টরের উপরে কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে আই বলে একটা কারেন্ট, আই অ্যামাউন্ট অফ কারেন্ট আই ক্যাপের ডিরেকশনে এদিক থেকে এদিকে যাচ্ছে, আর ম্যাগনেটিক ফিল্ডটা কিছু একটা 2i+4j মানে কিছু একটা ডিরেকশনে এখান থেকে এদিকে পাস করছে ম্যাগনেটিক ফিল্ডটা, এদিক থেকে এদিকে কিছু একটা, এটা ম্যাগনেটিক ফিল্ড বি পাস করছে। তো জিজ্ঞেস করা হয়েছে ফোর্স কত হবে। তাহলে ফোর্সের ফর্মুলা কি? F ভেক্টর ইকুয়ালস টু BQV অর BIL। ফোর্সের ফর্মুলা হচ্ছে Q ইন্টু V ক্রস B, অথবা আরেক হচ্ছে I ক্রস DL ক্রস B। এটা এই দুটোই ফর্মুলা হচ্ছে ফোর্সের, লরেন্জ ফোর্স। তো এই দুটো ফর্মুলার মধ্যে যেটা আমরা এখানে চুজ করব, দেখো এই দুটো ফর্মুলার মধ্যে থেকে একটা ফর্মুলাকে আমাকে চুজ করতে হবে, তার কারণ এখানে চার্জ নেই, চার্জ যেহেতু নেই কারেন্ট আছে, তো কারেন্ট দেওয়া আছে আর লেন্থ আমাকে দেওয়া আছে। লেন্থ কত বলে দেওয়া আছে? লেন্থ বলে দেওয়া আছে 0.5, এই দেখো লেন্থ বলে দেওয়া আছে, লেন্থ হচ্ছে 0.5 মিটার, 0.5 মিটার। তাহলে 0.5 মিটার লেন্থ সবগুলোই বলে দেওয়া আছে, তাহলে আমি এখানে বসিয়ে দিতে পারবো এলের জায়গায় 0.5, এটা হচ্ছে লেন্থ, কিন্তু এটা কোন দিকে আছে? এক্স অ্যাক্সিসের দিকে, মানে 0.5 আই ক্যাপ, কারণ এটা ডিএল ভেক্টর হচ্ছে 0.5 আই ক্যাপ এত মিটার। আর বি ভেক্টরটা ক্রস হচ্ছে, বি ভেক্টরটা বলে দিয়েছে কত এখানে, বি ভেক্টর হচ্ছে 2i+4j, তাহলে এটা হচ্ছে 2i+4, ক্রস প্রোডাক্ট হয় 0, তাহলে প্রথম পার্টটা হয়ে গেল 0 প্লাস আই আর জে এর মধ্যে ক্রস প্রোডাক্ট কী হয়, এরকম যদি এটা আই জে কে এরকম লিখি তাহলে ক্রস প্রোডাক্ট এরকম সার্কুলার প্রসেস মেনে চলে। আই ক্রস জে করলে সবসময় কে হবে? পজিটিভ কে, কে ক্রস আই করলে পজিটিভ জে, এইভাবে হয়। তাহলে 0.5 × 4 করলে কত হবে? 4 আর 5 20, 2, তাহলে 2 আই জে করলে এই দেখো আই থেকে জে, তাহলে অ্যান্সার হবে কে, এটা হবে কে ক্যাপ। তার মানে আমার উত্তর হচ্ছে 2 কে ক্যাপ এত নিউটন, ফোর্সের ইউনিট নিউটন হয়। তাহলে কে ক্যাপ মানে হচ্ছে কোন দিকে হবে? অ্যালং কে ক্যাপ। তাহলে অ্যান্সার দেখা যাক, অ্যালং
জেড অ্যাক্সিস, অপশন এটাই কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন এ, 2 নিউটন অ্যালং জেড অ্যাক্সিস। ওকে, এবার তাহলে আমাদের 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলেছে আলফা পার্টিকেল অ্যান্ড এ ফোটন হ্যাভিং সেম মোমেন্টাম এন্টার ইন্টু এ রিজিয়ন অফ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। একটা আলফা পার্টিকেল অ্যান্ড এ প্রোটন হ্যাভিং সেম মোমেন্টাম, দুজনেরই মোমেন্টাম সেম, তার মানে আলফা পার্টিকেলের মোমেন্টাম আর ফোটনের মোমেন্টাম, মোমেন্টাম অফ ফোটন। ঠিক আছে, তাহলে দুটোই বলেছে সেম। মোমেন্টাম আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করি, মোমেন্টাম মানে হচ্ছে এমভি। তাহলে মাস অফ আলফা পার্টিকেল, ভেলোসিটি অফ আলফা পার্টিকেল, ভেলোসিটি অফ ফোটন, প্রোটন। তাহলে এইটা হচ্ছে, এটা আমরা রিলেশন থেকে পাচ্ছি, প্রথম কথা থেকে আমরা এটা বুঝতে পারলাম। হ্যাভিং সেম মোমেন্টাম এন্টার ইন্টু এ রিজিয়ন অফ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, দুজনে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে বি, এটা কনস্ট্যান্ট এর মধ্যে দেওয়া হয়েছে, অ্যান্ড মুভ ইন এ সার্কুলার পাথ, এবং এরা একটা সার্কুলার পাথে মুভ করছে। তাহলে জিজ্ঞেস করেছে দ্য রেশিও অফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কুলেট, দ্য রেশিও অফ দ্য রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ দ্য সার্কেল। তাহলে এদের সার্কেলের রেশিও জিজ্ঞেস করেছে, যে এরা যে কার্ভেচারে মুভ করবে, মানে পার্টিকেলটা এদিক থেকে এদিকে ধরো ছুটছে, এদিক থেকে এদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, তাহলে পার্টিকেলটা কী কার্ভেচার নিয়ে এরকম বেঁকে যাবে। দুখানা পার্টিকেলই, একটা ধরো আলফা পার্টিকেল আর একটা হচ্ছে প্রোটন, দুটোই পজিটিভ পার্টিকেল, আলফা পার্টিকেলও পজিটিভ, প্রোটনও পজিটিভ, তাহলে একই দিকে দুজনে বেঁকবে, কিন্তু এদের বেঁকে যাওয়ার এই যে রেশিও, রেডিয়াসটা কত হবে, দুজনের আলাদা আলাদা হবে, ডিফারেন্ট হবে। ঠিক আছে, এর রেডিয়াস আর ওর রেডিয়াস আলাদা হবে। তো এই জিজ্ঞেস করেছে যে রেডিয়াসের রেশিও কী হবে, এই যে বেঁকে যাচ্ছে, বেঁকে যাওয়াটা একটা সার্কুলার পাথ, এই সার্কুলার পাথের যে রেডিয়াসটা সে তাদের রেশিওটা কী হবে। চলো আমরা দেখি সেটা কী হবে। নিউক্লিয়াসকে ধরে এরকমভাবে ঘুরতে থাকে, তাহলে এখান থেকে চিটকে বাইরে বের করে দিতে চায় mv²/r সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য, এবং ওই আটকে রাখে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স এফবি ফোর্সের জন্য। তাহলে এফবি ফোর্সটা হচ্ছে বি কিউ ভি, সেটা কার সাথে সমান হবে, এই mv²/r এর সাথে, অর্থাৎ পি কিউ ভি ইকুয়ালস টু mv²/r। এখানে হচ্ছে এমটা হচ্ছে যে পার্টিকেলটা ঘুরছে তার মাস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর ইকুয়ালস টু, এখানে একটা ভি কেটে গেছে, একটা ভি কেটে গেলে এখানে আরটা ওদিকে চলে গেলো, বি কিউটা নিচে চলে গেলো, তাহলে mv/বি কিউ, এটা আর ইকুয়ালস টু mv/বি কিউ। এখান আর অফ আলফা পার্টিকেল বাই আর অফ ফোটন বা প্রোটন, আর অফ আলফা পার্টিকেল অফ আর অফ প্রোটন যদি আমরা লিখি, তাহলে সেটা বি আর কিউ দুজনের এখানে সঙ্গে কীভাবে রিলেশনে আছে, বিটা তো কনস্ট্যান্ট, বিটা যেহেতু কনস্ট্যান্ট, তার মানে এটার রিলেশনটা হচ্ছে আর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু mv/কিউ, কেননা এখানে বিটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এখানে বাদ দিয়ে দিতে পারি রিলেশনে, এখানে ডিরেক্টলি প্রপোর্শনাল এম ইন্টু ভি, মানে মোমেন্টামের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, আর এটা হচ্ছে চার্জের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এটাকে আমরা লিখতে পারি এম অফ আলফা ভি অফ আলফা বাই কিউ অফ আলফা ইন্টু, এটার জন্য উল্টে যাবে, কিউ অফ প্রোটন এম অফ প্রোটন ভি অফ প্রোটন। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা তো বলেই দেওয়া ছিল যে এই দুটো সমান, মোমেন্টাম দুটো সমান, তাহলে এখানে কেটে যাবে এটা, তাহলে এখানে আমাদের এইটা এই পার্টটা কেটে যাবে, যেহেতু এই দুটো সমান বলে দিয়েছে আমাদের কোশ্চেনে। তাহলে চার্জ কত, একটা প্রোটনের চার্জ আর একটা আলফা পার্টিকেলের চার্জ, একটা প্রোটনের চার্জ হচ্ছে একটা ইলেকট্রনের চার্জের সমান, তাহলে ই, আর আলফা পার্টিকেলের চার্জ হচ্ছে একটা ইলেকট্রনের ডাবল, অর্থাৎ দুখানা ইলেকট্রনের চার্জের সমান একটা আলফা পার্টিকেল মানে বেসিক্যালি কি, আলফা পার্টিকেল মানে বেসিক্যালি হচ্ছে হিলিয়াম অ্যাটম, হিলিয়াম অ্যাটম মানে যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 2 এবং মাস নাম্বার হচ্ছে 4, তার মানে এটা একটা প্রোটনের থেকে 4 গুণ ভারী। ঠিক আছে, মানে 4টে প্রোটন থাকার সমান, 4 গুণ ভারী একটা প্রোটনের থেকে, একটা প্রোটনের চার্জের ডাবল, একটা প্রোটনের মাসের 4 গুণ। তাহলে এখানে আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি যে চার্জের রেশিও হচ্ছে, তাহলে এটা হচ্ছে ই কেটে গেল, আর এটা হচ্ছে 1:2, আর আলফা ইস টু আর আলফা বাই আর পি, তার মানে এটা হয়ে গেল আর আলফা ইস টু আর পি হচ্ছে 1:2, এটাই আমাদের অ্যান্সার। প্লাস মানে হচ্ছে ইন্টিগ্রেশন ই ডট ডিএস। ঠিক আছে, এটা গসলা বলছে ইন্টিগ্রেশন ই ডট ডিএস হচ্ছে কিউ বাই এপসাইলন নট, এটা এসআই ইউনিটে গসলো। তো পুরোটা গস বলেছিল যে পুরোটাকে যদি আমি চার্জটাকে পুরোটাকে একটা কাল্পনিক ক্ষেত্র দিয়ে যদি আমি বেঁধে দিই, তাহলে একটা ইমাজিনারি সারফেস দিয়ে আমি এটাকে বেঁধে দিলাম, তাহলে এটা সার্কুলার মানে একটা স্ফিয়ার হয়ে গেল। এই পুরো স্ফিয়ারটার জন্য কতটা হবে, কিউ বাই এপসাইলন নট, তাহলে অর্ধেক স্ফিয়ারের জন্য কত হবে, অর্ধেকের জন্য হবে 5/2, মানে কিউ বাই এপসাইলন নট বাই 2 মানে কিউ বাই 2 এপসাইলন নট।
এটাই হবে কিউ বাই টু এপসাইলন নট। তাহলে অপশন দেখো বি, অপশন বি হচ্ছে কিউ বাই টু এপসাইলন নট, এটাই আমাদের অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক। নেক্সট প্রশ্ন বলেছে, দেখো এই একটা ছবি দিয়েছে, এটা বলেছে যে এখানে গ্যালভানোমিটার কারেন্ট, এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে। তো সেটা জানার জন্য এটা দেখতে হবে যে এটা একটা হুইস্টন ব্রিজ কিনা। হুইস্টন ব্রিজ হওয়ার শর্ত হচ্ছে যদি এটার নাম পি দিই, এটা কিউ দিই, এটা আর, এটা এস দিই, তাহলে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস যদি হয়ে যায়, ব্যালেন্স করে যায়, তাহলে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্টই ফ্লো করবে না। গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স যাই হোক না কেন, কোনো কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করবে না। এটাই হুইস্টন ব্রিজের শর্ত ছিল। তো এখানে দেখো পি হচ্ছে 6, কিউ হচ্ছে 12, 6/12 করলে কত হয় 1/2, আর এদিকে আর বাই এস, আর হচ্ছে 3 আর এস হচ্ছে 6, এটাও কাটাকুটি করলে হচ্ছে 1/2, তাই তো এদিকেও 1/2 হচ্ছে, এদিকেও 1/2 হচ্ছে, তার মানে ব্যালেন্স করে যাচ্ছে, মানে পি কিউ পি বাই কিউ আর বাই এস সেম, তার মানে এর ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, অর্থাৎ উত্তর হবে 0 হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছে, পরেরটা বলেছে দুটো পয়েন্ট চার্জ আছে সেপারেটেড বাই এ ডিস্টেন্স ডি অ্যাপার্ট ইচ আদার উইথ, এবং চার্জ দুটো রিপালশন করছে, মানে দুজন দুজনকে ঠেলছে কত দিয়ে 9 নিউটন ফোর্স দিয়ে, 9 নিউটন ফোর্স দিয়ে ঠেলছে, ডি ডিস্টেন্স আছে। ইফ দ্য সেপারেশন বিটুইন দেম বিকেম 2D, প্রথমে ডি ডিস্টেন্স ছিল, পরে সেটা বেড়ে গিয়ে এখন 3D হয়ে গেছে, 3D ডিস্টেন্স। আগে 2D, আগে ডি ডিস্টেন্স ছিল, এখন বেড়ে গিয়ে 3D ডিস্টেন্স হয়ে গেছে। ফোর্স অফ রিপালশন উইল বি, কত ফোর্সটা এখন 9 নিউটন থেকে বেড়ে কত হয়ে যাবে বা কমে গিয়ে, তো ডিস্টেন্স বেড়ে গেলে ফোর্স কমে যায়, তাহলে এখানেও তাই হবে। তো ফোর্সের সাথে রিলেশন কী ছিল, এফ ইকস টু কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার, এটা কী ছিল, এটা হচ্ছে কুলম্বস ল। কুলম্বস লতে এটা ছিল, এখানে থেকে স্পষ্টভাবেই দেখা যায় যে ডিস্টেন্সের সাথে এটা ইনভার্সলি স্কোয়ারের ইনভার্সলির সাথে প্রপোর্শনাল, ঠিক আছে। ইনভার্সলি আবার স্কোয়ার এবং ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে ফোর্সের সাথে ডিস্টেন্স। তাহলে এটাকে আমি লিখতেই পারি এরকম যে F1 বাই F2 ইকুয়ালস টু, তাহলে উল্টে যাবে, এটা যেহেতু ইনভার্সলি সেই জন্য এফ, এটা হয়ে যাবে ডিস্টেন্স R2 বাই R1, এটারও স্কোয়ার এটারও স্কোয়ার। তাহলে ডিস্টেন্স আগে কত ছিল, আগে ছিল ডি, পরে হয়েছে 3D। ফোর্স আগে ছিল 9, পরে হয়েছে জানি না, তাহলে ফোর্স আগে ছিল 9 বসিয়ে দিলাম, পরে কত জানি না, আগে ডিস্টেন্স ছিল ডি, সেটা নিচে বসবে কারণ ডি R1টা হচ্ছে ডি, আগে ছিল ডি, পরে হয়ে গেছে 3D, এটা হবে। তাহলে এখানে বসিয়ে দিই, দেখো 9/F2 ইকুয়ালস টু, এটা হচ্ছে 3 3 9, ডি স্কোয়ার, এটা ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কেটে গেল, তাহলে এফও কেটে গেল, তাহলে F2 ইকুয়ালস টু হয়ে গেল 1, তার মানে এটা হয়ে গেল 1 নিউটন। তার মানে আগে 9 নিউটন ফোর্স ছিল, এখন হয়ে গেল 1 নিউটন ফোর্স মাত্র, তাহলে অপশন এ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, অপশন এ কারেক্ট। বলছে দ্য প্রসেস ইন হুইচ দ্য amplitude of the earlier wave is made proportional to the instantaneous amplitude of the signal wave is called, এটাকে অ্যামপ্লিটিউড মডুলাস বলে, এটা ডেফিনেশন, বাই ডেফিনেশন, এর কোনো থিওরি কিছু নেই, এর মানে থিওরিটিক্যাল প্রশ্ন। দ্য প্রসেস ইন হুইচ, যে প্রসেসের দ্বারা দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড বাড়ানো হয়, এটা তোমাদের এবছর সিলেবাসেও নেই, সিলেবাস থেকে এটা বাদ দিয়ে দিয়েছে, তো এটা না করলেও হবে, জয়েন্টের জন্য জরুরি, কিন্তু এমনি না করলেও হবে। তো বলেছে যে এটা উত্তর হবে অ্যামপ্লিটিউড মডুলেশন, কেননা অ্যামপ্লিটিউডকে এটা মডিউল করছে, চেঞ্জ করছে, বাড়াচ্ছে বা কমাচ্ছে এরকম। তো এর অপশন হচ্ছে এ। পরের কোশ্চেন দেখি, এ বাইকনভেক্স লেন্স বিহেভ লাইক এ কনভার্জ ইন এয়ার বাট বিহেভস লাইক এ ডাইভার্জ ইন ওয়াটার। কনভেক্স লেন্স মানে হচ্ছে এরকম, বাইকনভেক্স লেন্স আর কনভেক্স লেন্স একই জিনিস, কনভেক্সকেই বাইকনভেক্স, দুদিকেই কনভেক্স, এদিকেও কনভেক্স এদিকেও কনভেক্স, ওই জন্য বাইকনভেক্স বলছে, বা জেনারেলি শুধু কনভেক্স লেন্স বললেও সেটাই বোঝায়। তো একটা কনভেক্স লেন্স আছে, সেটাকে বলছে যে বিহেভস লাইক এ কনভার্জেন্ট ইন এয়ার বাট বিহেভস লাইক এ ডাইভার্জেন্ট। কনভেক্স লেন্স কী করে, কনভার্জ করে লাইটগুলোকে, আলোগুলোকে একই পয়েন্টে কনভার্জ করে, তাহলে এয়ারের মধ্যে যখনও থাকবে তখনও কনভার্জ করছে, ঠিক আছে, তখন তার মানে ওর মিউটা অবভিয়াসলি একের থেকে বড়, ঠিক আছে, এয়ারের থেকে বড়, মিউয়ের ভ্যালুটা গ্রেটার দেন 1, ইজ গ্রেটার দেন 1। আচ্ছা, লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অবভিয়াসলি এয়ারের থেকে বেশি, যেটা আমরা বললাম যে এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত 1, তাহলে লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অবভিয়াসলি 1-এর থেকে বড়। এবার ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার সেটা হচ্ছে 1.33, ঠিক আছে, মানে এর যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা অবভিয়াসলি কম হবে ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের থেকে। এবার তার মানে এটা অবভিয়াসলি এটা দেখতে এরকম হবে যে লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ গ্রেটার দেন 1 আর লেস দেন ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত 1.33, তাহলে এইটা হবে, তাই না। তাহলে অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। দেখো অপশান ডিতে এটা আছে যে
অপশন ডিতে হচ্ছে 1-এর থেকে বড় কিন্তু 1.33 থেকে ছোট। ঠিক আছে, এটাও লজিক্যাল প্রশ্ন। 10 নম্বর কোশ্চেনটা বলেছে ইকুয়েশন অফ এসি ইজ আই, আই এর ভ্যালু বলে দিয়েছে, আইটা হচ্ছে 3 sin omega t plus 4 cos omega t পাই। দিস ইজ দ্য জেনারেল ইকুয়েশন অফ কারেন্ট। তো যে কোনো ইকুয়েশনকে আমাকে এই ফরম্যাটে আনতে হবে সবসময়। আর এখানে যে বের করি মানে আই আরএমএস ভ্যালু সবসময় হয় এই যে অ্যাম্পলিটিউডটা, কারেন্টের যে অ্যাম্পলিটিউড মানে এই কারেন্টের যে ভ্যালুটা অ্যাম্পলিটিউডটা বা তীব্রতা, সেই অ্যাম্পলিটিউডটা তার √2 ভাগ, একে √2 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটাই হচ্ছে আমার আরএমএস ভ্যালু। তো আমাকে বেসিক্যালি আই নটটাকে বার করতে হবে। এই আই নটটাকে কী করে বার করবো সেটাই আমাকে বুঝতে হবে। এটা করতে তাড়াতাড়ি হয় কিন্তু আমরা একটুখানি এখানে ডিসকাস করে করছি জিনিসটা। দেখো এখান থেকে 3 এখান থেকে 4কে নিয়ে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, সবসময় এখানে যা থাকবে কনস্ট্যান্ট নাম্বার তাকে স্কোয়ার করবো, এখানে যে নাম্বার থাকবে তাকে স্কোয়ার করবো, তার রুট করবো, করলে যেটা পাবো সেটা হচ্ছে আমরা দেখো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে 9, এটা 16, 25, 25-এর রুট করলে 5, আমরা 5 পাচ্ছি। তো যেটা আমরা পাবো সেটা দিয়ে সবসময় ডিভাইড করে দেবো সবাইকে, মানে আই ইকুয়ালস টু এটাকে প্রথমেই লিখবো একটা ইন্টু 5 আর ভিতরে লিখবো 3/5 সাইন ওমেগা টি প্লাস 4/5 কজ ওমেগা টি। এটা আমরা লিখলাম। আচ্ছা আমি ধরে নিচ্ছি লেট cos phi 3/5টাকে cos phi ধরে নিচ্ছি, cos phi = 3/5 এটা আমি ধরে নিলাম। তার মানে যদি এটা phi হয় তাহলে cos মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, ভূমি মানে বেস বাই হাইপোটেনাস, বেস হচ্ছে তাহলে এখানে 3, হাইপোটেনাস হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে হাইটটা হয়ে গেল 4, তাহলে দেখো 3/5 হচ্ছে cos, তাহলে সাইন হচ্ছে কি সাইন phi অটোমেটিক্যালি তোমার হয়ে গেল 4/5, এই যে 4/5 এখানে আছে, তার মানে আমি এখানে লিখে দিতে পারি cos phi sin ওমেগা টি প্লাস সাইন phi sin cos ওমেগা টি। ঠিক আছে, এটা হয়ে গেল। এই পোর্শনটা এবার আমি লিখতে পারি 5, এ দেখো এটা ফর্মুলা পড়ছে cos a sin b প্লাস sin a cos b, sin a cos b cos a sin b ফর্মুলা কি, এটা হচ্ছে sin a প্লাস b এর ফর্মুলা, sin ওমেগা টি প্লাস 5, এটার ফর্মুলা হয়ে গেল। তাহলে i ইকুয়ালস টু এইটা আমার দাঁড়িয়ে গেল এখন অঙ্কটা করতে করতে। তার মানে কি আমার জেনারেল ইকুয়েশন কী ছিল, এই যে আমার জেনারেল ইকুয়েশন ছিল i ইকুয়ালস টু i নট সাইন ওমেগা টি প্লাস 5, দেখো এখানেও তাই এসে গেছে সাইন ওমেগা টি প্লাস 5, তার মানে 5টা আমার কি এসে গেল, তাহলে 5টাই হচ্ছে আমার i নট। আর আমি কি বলেছি আর এমএস ভ্যালু মানে হচ্ছে i নট বাই √2, তার মানে আমার আরএমএস ভ্যালু হওয়া উচিত 5/√2 এত অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার উত্তর। তো আমাদের এত কিছু অঙ্ক করারই দরকার নেই, এমসিকিউর জন্য আমাদের জাস্ট এইটুকুই করতে হবে যে অঙ্কটা কি দিয়েছে, অঙ্কটা আমাকে দিয়েছে i ইকুয়ালস টু 3 সাইন ওমেগা টি প্লাস 4 কজ ওমেগা টি, এটা আমাকে দিয়েছে অঙ্কটা। তাহলে আমার আরএমএস ভ্যালু হবে জাস্ট এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার তার রুট, মানে আই নটের ভ্যালুটা হবে জাস্ট 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার তার রুট। ঠিক আছে, এটা যদি এ থাকতো, এখানে যদি এ থাকতো আর এখানে যদি বি থাকতো, তবে এখানে যদি বি থাকতো তাহলে আই নটের ভ্যালুটা হতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট, ব্যাস অ্যান্সার হচ্ছে 5। এটা আই নট বেরিয়ে গেল, আই নট বেরিয়ে গেলে আমাকে আই নটকে √2 দিয়ে ভাগ করে দিলে আমি পেয়ে যাবো আরএমএস ভ্যালু, এটাই হচ্ছে আমার আরএমএস ভ্যালু। তাহলে অপশানে দেখো, অপশান এখানে কোথায় আরএমএস ভ্যালু, এই যে 5/√2, দিস ইজ মাই অ্যান্সার 5/√2। ঠিক আছে, আচ্ছা 11 নম্বরে বলছে দ্য অ্যাঙ্গেল অফ ডিপ 90 ডিগ্রি নর্থ, এই কথাটার মানে কি, অ্যাঙ্গেল অফ ডিপ 90 ডিগ্রি নর্থ, তাহলে কি আরেকবার বলে দিই যে অ্যাঙ্গেল অফ ডিপ মানে হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন আর্থস ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এবং হরাইজন্টাল ফিল্ড লাইনগুলোর মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়। ঠিক আছে, চুম্বকের হরাইজন্টাল লাইন সঙ্গে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড লাইনের মধ্যে যে অ্যাঙ্গেল তৈরি হয় সেটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ। আরেকটা লাইন লিখতে পারি উইথ হরাইজন্টাল প্লেন। ঠিক আছে, হরাইজন্টাল তলে যেটা তৈরি হয়। তো যদি আমি বলি যে থিটা হচ্ছে প্লাস 90 ডিগ্রি, যে অ্যাঙ্গেল অফ ডিপটা যদি আমি থিটা বলি, তাহলে এখানে বলা আছে যে থিটা অ্যাঙ্গেল অফ ডিপ ইজ 90 ডিগ্রি নর্থ, তাহলে সেটার মানে হচ্ছে এইটা জিওগ্রাফিক নর্থ পোল, যেহেতু এটা প্লাস 90 ডিগ্রি আছে, প্লাস 90 ডিগ্রি নর্থ মানে জিওগ্রাফিক নর্থ পোল, মাইনাস 90 ডিগ্রি থাকলে জিওগ্রাফিক সাউথ পোল হতো। তাহলে প্রথম কথা হচ্ছে কী আছে, প্লাস আছে না মাইনাস আছে সেটা দেখতে হবে। যদি প্লাস থাকে তাহলে, যদি নর্থ পোল লেখা থাকে তাহলে নর্থ পোলই হবে। এটা সবসময় জিওগ্রাফিক নর্থ পোলের কথা বলছে, ডিপ অ্যাঙ্গেল সবসময় জিওগ্রাফিক কথা, ম্যাগনেটিক না, জিওগ্রাফিকের কথা বলছে। যদি প্লাস 90 থাকে তাহলে প্লাস 90 নর্থ, এখানে লেখা আছে 90 ডিগ্রি এন, তার মানে হচ্ছে প্লাস 90, তার মানেই হচ্ছে আমি লিখবো যে এইটা
জিওগ্রাফিক নর্থ পোল। যদি লেখা থাকতো -90 ডিগ্রি নর্থ তাহলে লিখতাম জিওগ্রাফিক সাউথ পোল। ঠিক আছে, তাহলে প্লাস থাকলে পাশে যদি নর্থ থাকে তাহলে নর্থই হবে, মাইনাস থাকলে পাশে যদি নর্থ থাকে তাহলে ওটা সাউথ হবে, আর উল্টো ভাইসা ভার্সা, উল্টোটাও সঠিক। প্লাস দিয়ে সাউথ থাকলে সাউথ হবে, মাইনাস দিয়ে সাউথ থাকলে নর্থ হবে। ঠিক আছে, তাহলে এখানে অপশানটা হবে ডি, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 12 নম্বর অঙ্কে আমাদের বলেছে যে একটা এনার্জি অফ এ ইলেকট্রন রিভলভিং অ্যারাউন্ড এ নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াসের চারিদিকে একটা ইলেকট্রন ঘুরছে অফ হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটমের জন্য বলে দিচ্ছে যে -11 1.51 ইলেকট্রন ভোল্ট। তো এখানে যদি একটু আমরা মনে রাখি যে এনার্জি স্টেটগুলো কী থাকে, প্রথমে এনার্জি স্টেট থাকে -13.6, তারপরে সেটা কমে গিয়ে হয়ে যায় -3.4, থার্ড স্টেপেই হয়ে যায় 1.51, তার মানে 3 নম্বর স্টেপে এটা ঘুরছে। এটা যদি মনে না থাকে তাহলে আমরা ক্যালকুলেট করে বার করতে পারি, কিন্তু আমরা এমসিকিউর জন্য কিছু জিনিস মনে রাখবো, তাহলে তাড়াতাড়ি হবে, তাহলে এটা সুবিধা হবে, তাই না? তাহলে প্রথম স্টেপ, প্রথমে হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট এনার্জি থাকে কোনো একটা ইলেকট্রনের ফার্স্ট সেল মানে কে সেলে, 2 নম্বর এল সেল যেটা 2 নম্বর সেল, আর এটা হচ্ছে এম সেল। এম সেলে যে ইলেকট্রনগুলো ঘোরে তার এনার্জি হচ্ছে 1.51 -1.51, তার মানে 3 নম্বর সেলে ইলেকট্রনগুলো ঘুরছে। তাহলে 3 নম্বর সেলে যে ইলেকট্রনগুলো ঘুরছে তার লিনিয়ার মোমেন্টাম কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম কী হবে? এখানে জিজ্ঞেস করা হয়েছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন থার্ড সেল, থার্ড সেলের জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম কী হবে? ইলেকট্রনের NH/2π। তাহলে এখানে এইচটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এই NH/2π এটা বোর থেকে, বোরের সূত্র থেকে আমরা পাই। তাহলে এখানে কত নম্বর ঘর? 3 নম্বর ঘর, তাহলে এনের জায়গায় আমি 3 বসিয়ে দেবো, 3h/2π, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। নাহলে এটাকে ক্যালকুলেট করতে অনেক সময় লেগে যাবে, আমরা এটা করতে পারি। দেখো 3h/2π, সি অপশানটা আমাদের অ্যান্সার এসে যাবে। আর যদি না মনে থাকে তাহলে কী করবো? তাহলে ফর্মুলা বসাবো, এনার্জির ফর্মুলা হচ্ছে -13.6 n², এটাই ফর্মুলা। এখানে এনের ভ্যালু 1 2 3 এইভাবে করে করে ফেলবো, তাহলে এখানে ই এর ভ্যালু এখানে বলেই দিয়েছে 1.51 -13.6/n², তো এটা কাটাকুটি করলে অবভিয়াসলি 3ই আসবে। এটা যদি তুমি মাইনাস মাইনাস কেটে যাবে, এটা n²টা ওদিকে পাঠিয়ে দেবো, 13.6/1.51, এটা যদি কাটো তাহলে এটা 9-এর কাছাকাছি ভ্যালু আসবে, রুট করলে 3 আসবে। এইভাবে আমরা এনটা বার করতেও পারি যদি চাই, কিন্তু যদি মনে রাখি তাহলে সুবিধা হবে। ঠিক আছে, নেক্সট। তাহলে 12 নম্বরটা হয়ে গেল। এবার 13 নম্বর, এ ওয়্যার ইজ স্ট্রেচড বাই 1% বাই ভলিউম রিমেনিং কনস্ট্যান্ট। ভলিউমটা কনস্ট্যান্ট থেকে গেছে, ঠিক আছে, একটা তারকে টেনে বাড়িয়ে দিয়েছি। এই অঙ্ক আমরা ইলেকট্রনিক্সে অনেকগুলো এই টাইপের অঙ্ক করেছি, তো এটা করাটা অতটা কঠিন হবে বলে আমার মনে হয় না। আমি ইলেকট্রনিক্সের প্লেলিস্টটা চেক করার জন্য একটু অনুরোধ করবো তোমাদের, এটা অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে ইলেকট্রনিক্সে তোমরা অঙ্কগুলো দেখে নিতে পারো, আশা করি তোমাদের সুবিধা হবে। তো চলো এটা করে নিই। এখানে কী বলেছে, একটা ওয়্যার স্ট্রেচ করেছে 1% বাই ভলিউম রিমেনিং কনস্ট্যান্ট, ভলিউমটাকে না বাড়িয়ে, তাহলে ভলিউম এটাকে বাড়াচ্ছে না, ফিক্সড রেখেছে, এটাকে টানছি, তার ফলে কী হচ্ছে, লেন্থ বাড়ছে ঠিকই, লেন্থ এখানে L1 ছিল, এখানে বেড়ে গিয়ে L2 হয়ে গেল। এরিয়াটা A1 ছিল, সেটা কমে গিয়ে A2 হয়ে গেল, তাহলে এখানে A2টা কম A1-এর থেকে, ওকে, কিন্তু L2টা বড় L1-এর থেকে, এটা হচ্ছে। আর সবসময় কী হয়, ভলিউমটা ফিক্স, ভলিউম যেহেতু চেঞ্জ হয়নি, তাহলে লেন্থ ইন্টু এরিয়া আর পরের লেন্থ ইন্টু পরের এরিয়া সবসময় ফিক্স থাকবে। তার মানে হচ্ছে A1/A2 ইকুয়ালস টু তোমার L2/L1, এটা সবসময় আমাদের ফিক্স থাকবে এই জিনিসটা। তো এখানে জিজ্ঞেস করেছে যে কি, স্ট্রেচ ওয়্যার ইজ স্ট্রেচ বাই 1%, লেন্থটাকে 1% বাড়ানো হয়েছে, তাহলে জিজ্ঞেস করেছে রেজিস্টিভিটি ইনক্রিজ বাই কত %, ঠিক আছে, রেজিস্টিভিটি কতটা বেড়েছে, ওকে। ছিল রেজিস্ট্যান্স, অ্যাকচুয়ালি রেজিস্টিভিটি লেন্থ বাড়ালে কিছু চেঞ্জ হয় না, লেন্থের সাথে রেজিস্টিভিটির রিলেশন নেই, রেজিস্ট্যান্সের রিলেশন আছে লেন্থ আর এরিয়ার সাথে। তো যাই হোক, আর ইকুয়ালস টু আমরা জানি ρL/A, এটা রেজিস্ট্যান্স হওয়া উচিত কোশ্চেনে। তো আর ডিরেক্টলি প্রপোর্শনাল টু L, ইনভার্সলি প্রপোর্শনাল টু A, ঠিক আছে। তাহলে রেজিস্ট্যান্স কত % ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে, তাহলে এখানে বলেছে লেন্থটা 1% ইনক্রিজ হচ্ছে, লেন্থ আগে L1 ছিল, পরে সেটা 1% বেড়ে গিয়ে L1-এর 1% কত হয়, 1/100, এটা বেড়ে গেছে, এটার সঙ্গে L1 আবার গুণ যোগ, তাহলেই হয়ে যাবে L2, এটা L2, তাহলে L2 কত হচ্ছে, L2 হচ্ছে 101/100, 1% বেড়ে যাওয়া মানে কি 101/100 L1, এটা হচ্ছে L2। তার মানে হচ্ছে L2/L1 মানে হচ্ছে 101/100,
100, এটা হচ্ছে। তাহলে আর ডিরেক্টলি প্রপোর্শনাল ছিল এল বাই এ, তাহলে আরকে আমি লিখবো R1/R2 ইকুয়ালস টু L1 বাই L2, কিন্তু এটার ইনভার্সলি প্রপোর্শনাল উল্টো আছে, তার মানে এটা হয়ে যাবে A2/A1। ঠিক আছে, এই যে এটা এলটা ডিরেক্টলি প্রপোর্শনাল কিন্তু এটা ইনভার্সলি প্রপোর্শনাল, তাই জন্য এটাকে সোজা লিখেছি, এটাকে উল্টো লিখেছি। এবার এইখানে আমি একটা জিনিস করেছি, সেটা হচ্ছে A1/A2 মানে হচ্ছে L2/L1, আর L2/L1টা আমার বেরিয়ে গেছে 101/100, তার মানে এই পুরো জিনিসটাই হচ্ছে 101/100, এটা মানেও 101/100, এটা মানেও 101/100। তাহলে এখানটা আমি লিখে দিতে পারি, এটা কী হয়ে গেল, তাহলে এটা তো উল্টো, এইটার উল্টো, তাহলে এটা হয়ে গেল 100/101 ইন্টু এটা আবার 100/101, তাই তো। তো এটাকে যদি আমি উল্টে দিই, R2/R1 ইকুয়ালস টু 101 স্কোয়ার বাই 100 স্কোয়ার, স্কোয়ার করলে 1 স্কোয়ার 1, 0 1, 1 আরও বাড়িয়ে দিলাম 102, এটা বাই 4টে 0, তার মানে পয়েন্ট সরাতে সরাতে এটা হয়ে যাবে 1.02 R1, ওদিকে চলে গেল, এটা হয়ে গেল। তাহলে চেঞ্জ বাড়লো কত, R2 মাইনাস R1 মাইনাস আগে ছিল R1, তাহলে মাইনাস করে দিলে শুধু পড়তে হবে 0.0201 R1 এটা। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ কত হলো রেজিস্ট্যান্সে, সেটা হচ্ছে R2 মাইনাস R1 বাই আগে কত ছিল R1 ইন্টু তার 100, তো না আগে হচ্ছে 0.0201 R1 বাই R1 ইন্টু 100, R1 কেটে গেলো, 100 দিয়ে ইন্টু করলে এটা হয়ে যাচ্ছে 100 দিয়ে ইন্টু করলে কত হচ্ছে, এটা হচ্ছে 2.01% ইনক্রিজ করেছে, অবভিয়াসলি বেশি হয়েছে, R2 ভ্যালু তো R1 থেকে বেশি, তাহলে কত হচ্ছে 2.01% ইনক্রিজ করবে, ঠিক আছে রেজিস্ট্যান্সটা। তো দেখো এখানে 2% ইনক্রিজ কোথায় আছে, এই যে 2% ইনক্রিজ অপশন বিতে তোমার 2%। ডাইমেনশন অফ দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল ইলেকট্রিক পোটেনশিয়াল মানে ভি এর ডাইমেনশন কী হবে, খুব ইজিলি আমরা বের করতে পারবো ভি এর ডাইমেনশন। আমরা জানি W ইকুয়ালস টু কিউ ইন্টু ভি, তাহলে ভি এর ডাইমেনশন হবে W/Q। ডাব্লুটা কি, ওয়ার্ক ডান মানে হচ্ছে এনার্জি ডাইমেনশন হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স মানে হচ্ছে MLT -2 ইন্টু ডিসপ্লেসমেন্ট হচ্ছে L, এটা হচ্ছে এনার্জি ডাইমেনশন। আর চার্জের ডাইমেনশন, চার্জের তো নিজের কোনো ডাইমেনশন হয় না, তাহলে ওটা আসে কারেন্ট থেকে, কারেন্ট মানে হচ্ছে IQ/T, তাহলে কিউ মানে হচ্ছে I ইন্টু টি, আই এর ডাইমেনশন হচ্ছে I, টি মানে টাইমের ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল T, তাহলে এটাই আমার ডাইমেনশন ভোল্টেজের ইলেকট্রিক পোটেনশিয়াল বা পোটেনশিয়ালের ডাইমেনশন হয়ে গেল। তাহলে ML²T -2, নিচ থেকে আরেকটা টি উঠছে, তাহলে -3, আর হচ্ছে I টু দি পাওয়ার -1, এটা দেখো এটা কোথায় আছে, ML2 T টু দি পাওয়ার -3 I টু দি পাওয়ার -1, ML2 T টু দি পাওয়ার -3 A টু দি পাওয়ার, এখানে কারেন্টটাকে I না লিখে A লিখেছে, ঠিক আছে, এখানে কারেন্টটাকে I না লিখে অ্যাম্পিয়ার লিখেছে, A দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, I দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, তাহলে এইটা বুঝতে হবে আমাদের। এই যে অপশান বি দেখো, ML²T টু দি পাওয়ার -3 A টু দি পাওয়ার -1, দিস ইজ দ্য ডাইমেনশন অফ দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমাদের পার্ট 1টা শেষ হলো, MCQ পার্টটা আমরা পরের ভিডিওতে মানে এর পরের যে পার্টটা আছে সেটা নিয়ে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।